ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বাস টার্মিনালগুলোতে ছিল বাড়ি ফেরা মানুষের ভিড়। তবে গাবতলী বাস টার্মিনালের তুলনায় মহাখালীতে ভিড় ছিল অনেকটাই বেশি। তবে ছিল না টিকিটের সংকট বা বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ। সবুজ মাহমুদের প্রতিবেদন। যারা ঈদের আগে ছুটি পাননি কিংবা ভিড় এড়াতে পরের দিন বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আজ তারাই বাড়ির পথে। বাস কাউন্টার থেকে জানানো হয়, যাত্রীদের চাপ কিছুটা থাকলেও বাসের টিকিট নিয়ে নেই টানাটানি। একটু রিল্যাক্সে যাওয়ার জন্য আর কি, বরাবরের মতোই তো অনেক সময় চাপ থাকে, এবার তো চাপ নাই। ঈদের পরের দিন গেলে একটু ইজি হবে এবং মোটামুটি পরিবর্গ নিয়ে একটু সহজভাবে ঘুরে আসা যাবে। গাড়িগুলি সব খালি, এখন গাড়ি পরিবেশে গাড়ি সব নিয়ে এসে খালি নিয়ে দাঁড়াই আছে সবাই। কালকে গাড়ি ছাড়তে পারে, অ্যাভেলেবেল আমরা ডাকতেছি, যেখানে সবাই ডাকতে যান গাড়ি খালি গাড়ি। এদিকে যাত্রীরা বলছেন, অতিরিক্ত ভাড়া কিংবা দালাল চক্রের কোনো ঝামেলা ছাড়াই টিকিট পাচ্ছেন তারা। টিকিট পেয়েছি, না অতিরিক্ত ভাড়া নেই, যা ভাড়া তাই নিছে। এদিকে মহাখালী বাস টার্মিনালে তুলনামূলক বেশি ভিড় ছিল। ময়মনসিংহ নেত্রকোনা পথের যাত্রীরা লাইন ধরেই টিকিট কিনছেন, আবার কেউ কেউ বাসের অপেক্ষায় কয়েক ঘন্টা অপেক্ষা করছেন। আমি সকাল 7টার দিকে এখানে আসছি, এসে আমি 36 নাম্বার গাড়ির সিট পাইছি, তো এখনো পর্যন্ত 29-30 চলতেছে। অথচ দেখেন ইউনাইটেডে কিন্তু অনেক গাড়ি এখানে লাইনে আছে, হয়তো তাদের কোনো সমস্যা আছে, এজন্য কিন্তু গাড়িগুলো লাইনে থাকা সত্ত্বেও আমরা কিন্তু ভোগান্তিতে আছি। আমি তো ভাবছিলাম আজকে মনে হয় ভিড় হবে না, সবাই ঈদের আগেই চলে গেছে, এখন তো আজকে অনেক ভিড়। ঈদের পরে এখন চাপ বেড়ে গেছে, অনেকে যাইতে পারে নাই, যে ঈদ যখন করে ফেলাইছে, ঢাকায় করে ফেলাই, মার্কেটিং করতে পারে নাই, এখন চাপটা বেড়ে গেছে। সব মিলিয়ে ঈদের পর দিনে নারীর টানে বাড়ি ফেরা মানুষেরা আনন্দ নিয়েই রাজধানী ছাড়ছেন। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনে কমলাপুর রেল স্টেশন মুখর ছিল যাত্রীদের পদচারণায়। এদের প্রায় সবাই অভিযোগ করেছেন টিকিট কাউন্টার বন্ধ রেখে বাড়তি ভাড়া আদায়ের। এদিকে ঈদ উদযাপন শেষে ঢাকার আশেপাশের জেলা থেকে রেলপথে ফিরে এসেছেন অনেকে। বিস্তারিত রাশেদ আনিসের প্রতিবেদন। এটি ঈদের দ্বিতীয় দিনে কমলাপুর রেল স্টেশনের চিত্র। কেউ ঈদ উদযাপনে নারীর টানে বাড়ি যাচ্ছেন, আবার কেউ বা ঈদের ছুটিতে ঢাকায় এসেছেন আত্মীয়ের বাড়িতে। আমি থাকি গাজীপুরের দিকে, তো ঢাকাতে বেড়াতে আসলাম। ঈদ উদযাপন করবো, কমলাপুর স্টেশন দেখাবো, ট্রেনে চড়বো, এই জন্য আসছে। এই রিলেটিভের সাথে দেখা করতে যাবো জয়দেবপুর, এর জন্য আমি এখন অবধি যাই নাই, যাবো, ট্রেন আরও লেট হবে 1 ঘন্টার মতো। আসলে আমাদের মা বাবা যারা আছে রিলেটিভ, তারা সবাই ঢাকায় থাকে, যার জন্য ঈদটা এখানে করলাম, ঈদের পরের দিন যাচ্ছে আর কি। নানা ব্যস্ততায় যারা আগে যেতে পারেননি, তারাই আজ বাড়ি যাচ্ছেন। এছাড়া ঈদ যাত্রার ভোগান্তি এড়াতে অনেকেই ঈদের পরের দিনটাই বেছে নিয়েছেন। ঈদের দিন বেশি যানজটের কারণে যাইনি, আজকে ঈদের পরের দিন আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আশা করি জ্যাম কম থাকবে সেই জন্য। ঈদে তো যাওয়া হয় না, মানে প্রচুর ভিড় ছিল এক, আর দ্বিতীয়ত ব্যবসায়িক চাপ। এখন একটু ফ্রি হয়েছি, এখন বাড়িতে পরিবার নিয়ে বাড়িতে ঈদ করবো আর কি। রংপুর থেকে আমি আসছি, ঢাকাতে ছিলাম, এখন আমি দেশের বাড়ি আমার ব্রাহ্মণবাড়িয়া যাইতেছি। দিনে যাই না, ভিড় ভাড়টা ছিল, তাই সেজন্য গেছি না। টিকিট কাউন্টার বন্ধ রেখে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন কেউ কেউ। কাউন্টারগুলোতে একটু ঝামেলা করে, তো ওদের এইটাই একটু বেশি ভোগান্তি। 45 টাকার টিকিট আমি কেন 100 টাকা দিব? তারা কি আমাদের এই সময়টাকে তারা আমাদের একটা বিকল্প সার্ভিস দিতে পারতেন না? তারা আজ পশ্চিমাঞ্চলের পদ্মা, পঞ্চগড়, একতা ছাড়া কোনো ট্রেন চলছে না। তবে পূর্বাঞ্চলের 80% ট্রেন চলাচল করছে। কাল থেকে 43টি আন্তনগর ও 27টি কমিউটার, মেইল এক্সপ্রেস ও স্পেশাল ট্রেন কমলাপুর স্টেশনে আসা যাওয়া করবে বলে জানায় রেল কর্তৃপক্ষ। 43টা আন্তনগর আর হলো 27টা কমিউটার, মেইল এক্সপ্রেস ও ট্রেন, টোটাল 70টা। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, বৃহস্পতিবার থেকে কমলাপুরে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ বাড়বে। রাশেদ আনিস, ৭১, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করেছেন নগরবাসী। পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপনে আজও মিরপুরের জাতীয় চিড়িয়াখানাও দর্শনার্থীদের ঢল নেমেছে। সকাল থেকে দূর দূরান্ত থেকে পরিবারের সদস্য আর শিশুদের নিয়ে আসছেন বাবা মায়েরা। কর্মজীবী এসব বাবা মায়েরা বলছেন, ঈদে ঢাকার বাইরে যেতে না পারায় শিশুদের ঈদ বিনোদনের ঘাটতি মেটাতে আর পশুদের চেনাতে নিয়ে এসেছেন তারা। বিভিন্ন পশু দেখে নিজেরা আনন্দ পাচ্ছেন জানিয়ে শিশুরা বলছে, বানরের লাফালাফি, সিংহের গর্জন সহ পশু দেখে বিনোদন পাচ্ছেন তারা।
কিছু দেখবো। রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ, হাতি, জিরাফ, জেব্রা। আমার সব থেকে ভালো লাগে বাঘ, কুমির, সিংহ। নাতি আমার দেখতে আসছে, চিড়িয়াখানা ঢুকবে, পশু পাখি দেখবে, এই জন্য আসা। ঈদের ছুটিতে আসলাম, এসে অনেক ভালো লাগতেছে। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। শিশুরা যাতে এগুলোর সাথে পরিচিত হতে পারে এবং তাদের যাতে আরো মানসিক বিকাশ ভালো হয়, মূলত এই কারণে এখানে আসা। চিড়িয়াখানায় আসছি যাতে বাচ্চাদের আর কি পশু পাখিগুলো চিনাতে পারি। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী রহিম রোমান। সুমন, দুপুর এখন 2টা বাজে। দর্শনার্থীদের আসলে চাপ এখন কেমন আছে সেটি দেখার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা এবং চিড়িয়াখানার নিজস্ব যে ব্যবস্থাপনায় পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়ার কথা বা নতুন ঈদকে সামনে রেখে নতুন কোনো পশুর আসলে খাঁচা তারা সাজিয়েছে কিনা বা কোনো পশু আসলে চিড়িয়াখানায় এসেছে কিনা সেই বিষয়গুলো সম্পর্কেও জানাবেন। আমরা যেমনটি শুনছিলাম যে আসলে ঈদের দ্বিতীয় দিন হবার কারণে আজকে যেহেতু ছুটির দিন, আমরা দেখছি যে জাতীয় চিড়িয়াখানায় ঢাকার বিভিন্ন এলাকা থেকে মানুষজন কিন্তু তাদের পরিবার এবং বিশেষ করে শিশুদের নিয়ে তারা কিন্তু ঘুরতে এসেছেন এবং বিভিন্ন জায়গায় যেই পশু পাখিগুলো রাখা হয়েছে, পশু প্রাণীগুলো তাদেরকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। শিশুর যেই স্বজন যারা এসেছেন তারা বলছিলেন যে ঈদের ছুটিতে শিশুদের যে বিনোদনের যে চাহিদা, সেই চাহিদা মেটাবার জন্য তারা আজকে এই চিড়িয়াখানায় এসেছেন। সকাল থেকেই আমরা লক্ষ্য করছি যে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত আসছেন, শিশুদের নিয়ে ঘুরছেন, আবার অনেকে চলে যাচ্ছেন, কিন্তু আবার দেখছি যে মানুষ কিন্তু আমরা কমতে দেখছি না। চিড়িয়াখানার ভেতরে এই মুহূর্তে প্রচুর লোক সমাগম হয়েছে। আমরা ঠিক সংখ্যাটি বলতে পারছি না যে ঠিক কত মানুষ হতে পারে। সেই জায়গা থেকে ব্যবস্থাপনার যেই আপনি যেটি বলছিলেন যে আমরা দেখছি যে আজকে আইন শৃঙ্খলা বা অন্য কোনো ধরনের ব্যবস্থাপনায় সংকট তেমনটি আমাদের চোখে পড়েনি। তবে একটি বিষয় দেখছি যে হাজার হাজার মানুষ চিড়িয়াখানায় অবস্থান করবার কারণে, হাঁটাহাঁটি করবার কারণে এই জায়গাটায় প্রচুর বায়ু দূষণ হচ্ছে, যে প্রচুর পরিমাণে আমরা দেখছি যে ধুলা উঠছে। সেই জায়গা থেকে আমি শিশুদের যে স্বজনরা এসেছেন তাদের বলছিলাম, সেই জায়গাতে কিছুটা অসচেতনতা মানুষের ভিতরে আমরা লক্ষ্য করছি, যে ধুলার ভিতরে তারা কিন্তু ঘোরাঘুরি করছেন। তবে শিশুদের ভিতরে সেই কোনো রকমের বিরক্তি আমরা কিন্তু তেমনটি দেখিনি, কারণ সকাল থেকে যেমনটা আজকের আবহাওয়া কিন্তু মোটামুটি বেশ অনুকূল ছিল। যতটা বেলা বেড়েছে, এই বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি যে রোদের তীব্রতা খুবই বেড়েছে। আমরা তানিয়া দেখেছি যে অনেক পরিবার ঢাকার বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বাইরে থেকেও এসেছেন। তারা একেবারে খাবার নিয়ে এসে যে একেবারে যে বলা যায় যে পিকনিকের মতো আয়োজন করে তারা কিন্তু আমরা দেখছি যে চিড়িয়াখানার বিভিন্ন জায়গায়, বিভিন্ন গাছতলায় বসে তারা দুপুরের খাবার খাচ্ছেন। সব মিলিয়ে যারা এখানে এসেছেন দর্শনার্থী, তারা বেশ বিষয়টি উপভোগ করছেন এবং শিশুদের যে জ্ঞানের দরজা খোলার যেই চেষ্টা, সেটি আমরা দেখেছি। তারা চেষ্টা করেছেন শিশুদের মাঝে বিভিন্ন পশু প্রাণীদের পরিচিত করবার এবং তাদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো জানাবার। এখন পর্যন্ত সেই পরিস্থিতি চলছে। সন্ধ্যা পর্যন্ত এরকম আশা করা যায় যে আরও দর্শনার্থী আসবেন এবং যে চিড়িয়াখানার যেই পশু পাখি আছে সেগুলো কিন্তু তারা উপভোগ করবেন। রহিম রোমান, নিশ্চয়ই আমরা আবারও ফিরবো আপনার কাছে মানুষের বিনোদনের খবর জানবার জন্য। শুধু পর্যটক নয়, সৈকতের শহরে যাদের বসবাস তারাও সমুদ্রে মন বিলাতে চান। তাই ঈদের আনুষ্ঠানিকতা শেষ করে প্রথম দিনেই সাগরে ভিড় করে আশেপাশের মানুষ। অল্প সংখ্যক পর্যটকেরও উপস্থিতি ছিল উৎসবের প্রথম দিন। তবে পর্যটক সংশ্লিষ্টরা বলছেন ভিড় বাড়বে ঈদের দ্বিতীয় দিন থেকে। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। ঈদের প্রথম দিনই সৈকত বেলাভূমিতে দর্শনার্থীদের উপস্থিতি ছিল মোটামুটি, তবে সূর্য ডোবার আগেই এ ভিড় বাড়ে হয় কয়েকগুণ। সবাই যে এখানে পর্যটক তা কিন্তু নয়, সমুদ্রের আশপাশের বাসিন্দারা এসেছেন সাগর পাড়ে। অনেকে নির্মল হাওয়ায় হেঁটেছেন, কেউ বসে দেখেছেন সৈকতে আছড়ে পড়া সাগরের ঢেউ। জেট স্কি ঘোড়াও চড়েছেন, কেউ ভিজেছেন সমুদ্র জলে।
সৈকতের কোথাও কোথাও শিশু শিল্পীরা সুর তুলে পরিবেশটাকে একটু ভিন্নতা দেয়। তবে যে কজন পর্যটক কক্সবাজারে ঈদ উদযাপন করেছেন তারা জানান সমুদ্রকে ভালো লাগার কথা। ঘোরার সময় হয় না, তেমন বাইরে আসতে পারি না, তো আজকে এসে ভালো লাগছে। কক্সবাজার বলতে তো অনেক সৌন্দর্য, এটা সুন্দর পরিবেশটা, অনেক সুন্দর, সব মিলে ঝিলে ঈদের প্রথম দিন তারা পানির ভেতর সূর্য মিলিয়ে যাওয়ার দৃশ্যটা খুব বেশি উপভোগ করেন। শুধু কক্সবাজার দেখার খুব ইচ্ছা আছে আজকে, খুব মনে হয় একটা সুন্দর একটা পরিবেশ। সমুদ্র সৈকতে ঈদ মুবারক। তবে ঈদের দ্বিতীয় দিন থেকে পর্যটক বাড়বে সৈকতে। ট্যুরিস্ট পুলিশ বলছে তারা এবার বাড়াচ্ছে নজরদারি। বাস থেকে নামা থেকে শুরু করে যাওয়া পর্যন্ত কোনো ধরনের হয়রানি, কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের অপরাধ এই পর্যটন শিল্পের ক্ষেত্রে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার বরদাস্ত করবে না। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন টানা ছুটিতে হোটেলের বুকিং সন্তোষজনক। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। সকাল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছেন পর্যটকরা। সেখানকার খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, সৈকতে ভিড় কেমন দেখছেন এবং একই সাথে পর্যটকরা কেমন উপভোগ করছে সমুদ্র? পরিমাণ প্রচুর সংখ্যক পর্যটক কক্সবাজারে আছে। আজকে ঈদের দ্বিতীয় দিন এবং এই দ্বিতীয় দিনে সকাল থেকে কক্সবাজার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এসছেন। ৩১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই গরমের মধ্যেই পরিবার পরিজন নিয়ে এখানে আনন্দ উল্লাস করছেন পর্যটকরা। ভর দুপুর, তারপরেও পানি ও তপ্ত অনেক গরম, তারপরে কিন্তু এখানে সমুদ্র স্নানে মেতেছেন পরিবার পরিজন নিয়ে। শুধু সমুদ্র সৈকতের এই 5টি পয়েন্ট জুড়ে মানুষ আর মানুষ। তবে হোটেল মোটেল কটেজ ব্যবসায়ী যারা আছেন তারা যেটা বললেন যে কোথাও কোথাও 80% রুম বুকিং হয়েছে, কোথাও হয়েছে 60%, অর্থাৎ পুরোপুরি রুম বুকিং হয়েছে এরকম হয়নি এবারে। তবে তারা আশা করছেন আগামী আরও 2 দিন আছে, এই 2 দিনে একেবারে সম্পূর্ণ রুম বুকিং হয়ে যাবে। অর্থাৎ কক্সবাজারে প্রায় 3 থেকে 4 লাখের বেশি পর্যটক থাকবে। আজকে যেটা ধারণা করা হচ্ছে প্রায় 1 থেকে 1.5 লাখের মতো পর্যটক কক্সবাজারে অবস্থান করছেন। কোনো অভিযোগ আমরা পাই না, কোনো ধরনের অভিযোগ এখনো আসেনি। রুম ভাড়ার অতিরিক্ত কোনো কিছুর অভিযোগ আসেনি এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীও যথেষ্ট কাজ করছে, ট্যুরিস্ট পুলিশ কাজ করছে, অন্যান্য বাহিনীও, এবং বাইরে থেকে কোনো ধরনের যাতে ঝামেলা না হয় সেজন্যই জেলা পুলিশ কাজ করছে। তবে আমরা যখন আসছিলাম তখন একটা ছিনতাইয়ের অভিযোগ আমরা পেলাম। একজন পর্যটক থেকে 2টি মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে। এ বিষয়ে প্রশাসন যখন নজরে আসবে হয়তো তারা ব্যবস্থা গ্রহণ করবে। সবকিছু মিলিয়ে ঈদের আনন্দ ঘন এই মুহূর্তটি সবাই উপভোগ করছেন এবং প্রচণ্ড রকম তাপ। এই তাপের মধ্যেই পরিবার পরিজন নিয়ে কক্সবাজার বিপুল সংখ্যক পর্যটক অবস্থান করছে। সংখ্যাটা যেটা বলছিলাম প্রায় 1 থেকে 1.5 লাখের মতো পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন। ধন্যবাদ কামরুল ইসলাম মিন্টু। নিশ্চয়ই আমরা আবারও সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়ের খবর জানবো আপনার কাছ থেকে। দর্শক, গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এজন্য একে অপরকে সহযোগিতা করার পরামর্শ দিয়েছেন তিনি। সোমবার বিএনপি ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে খালেদা জিয়া এসব কথা বলেন। এ সময় তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। বলেন, নেতাকর্মীদের এতদিনের শ্রম এবং আত্মত্যাগ বৃথা যাবে না। দীর্ঘদিন পর সবাইকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। এ সময় আগামীর পথ চলায় দেশবাসীর দোয়া চান খালেদা জিয়া। অনুষ্ঠানে যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। আর শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্র মেরামতে যে সংস্কার প্রয়োজন সেটি যেমন স্বল্প সময়ে সম্ভব নয়, তেমনি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে প্রয়োজন নির্বাচিত জনপ্রতিনিধি। এজন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প দেখছেন না বিএনপির নীতি নির্ধারকরা। তারা বলছেন, যারা নির্বাচন চান না তাদের উদ্দেশ্য ভিন্ন। নির্বাচন আয়োজনে যত বিলম্ব হবে ততটাই বিতর্কে পড়বে অন্তর্বর্তী সরকার, আর সংকটে পড়বে দেশ। আরও জানাচ্ছেন শফিকুল হক।
গেল দেড় যুগের তিনটি নির্বাচনে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেনি মানুষের এই ভোটাধিকার আদায়ের লক্ষ্যে দীর্ঘ এই সময় রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি। আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে বিএনপির রাজনৈতিক অধিকার আদায়ের পথ প্রশস্ত হলেও ভোটের অধিকার এখনো ফেরেনি। এ কারণেই আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে ইঙ্গিত দিচ্ছে সরকার, বিএনপি চায় এই দিনক্ষণের সুনির্দিষ্ট রোডম্যাপ। সরকার ইচ্ছা করলে, আন্তরিক হলে এবং নির্বাচন কমিশন যদি আন্তরিক হয় তাহলে অবশ্যই এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করা সম্ভব। জনগণ প্রস্তুত আছে। হাসিনা একভাবে করেছে, এখন কিছু কিছু শক্তি এটাকে অন্যভাবে একই কাজ করার পথে চলছে কিনা, নিজেদের মতো করে তাদের একটা অবস্থান সৃষ্টি করতে চাচ্ছে কিনা গণতন্ত্রের প্রক্রিয়াকে বাইরে রেখে, এই প্রশ্নটা তো এখন জেগেছে, তাই না? তবে এটা সফল হবে না। বাংলাদেশের মানুষ এখন এই মুহূর্তে তারা তাদের নির্বাচিত প্রতিনিধি দেখতে চায়, সরকার দেখতে চায় যারা তাদেরকে জবাবদিহি থাকবে, দায়বদ্ধ থাকবে। বিএনপি বারবার বলে আসছে তাদের ঘোষিত ৩১ দফাতেই আছে রাষ্ট্র সংস্কারের রূপরেখা। দলটির মতে সরকারের চলমান সংস্কার বাস্তবায়নে দরকার নির্বাচিত জনপ্রতিনিধি, যারা এই সংস্কারের আইনি বৈধতা দেবেন। তাই সংস্কারের নামে নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই। ঐক্যমত ব্যতীত বাকিগুলো এখন বাস্তবায়নের কোনো সুযোগ নেই। সুতরাং যে বিষয়ে ঐক্যমত হবে না সেটা বারবার বলে একটা ধোঁয়াশা সৃষ্টি করে নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার কোনো সুযোগ নেই। বাংলাদেশে বর্তমানে যে সংস্কার প্রয়োজন বিভিন্ন সেক্টরে, এগুলো কিন্তু একটা স্বল্প সময়ের মধ্যে এটা সম্ভব না, চলমান হতে হবে। এটা কোনো যৌক্তিক কোনো কারণ না, এটা হলো উছিলা সৃষ্টি। প্রয়োজন হলো একটি সংসদ, যেই সংসদ আইন প্রণয়ন করবে। তাই আমাদের কাছে পরিষ্কার যে জনগণের জন্য, দেশের জন্য মঙ্গলজনক হলো একটি জাতীয় সংসদ নির্বাচন, এই সরকারের জন্য মঙ্গলজনক। দলটির জ্যেষ্ঠ নেতাদের মতে স্থানীয় সরকারের সাথে জাতীয় নির্বাচনের কোনো তুলনা চলে না। সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেয়া হলে পতিত স্বৈরাচারকে সুযোগ দেয়া হবে বলেও মনে করেন দলটির নীতি নির্ধারকরা। স্থানীয় সরকারের নির্বাচনের সাথে জাতীয় সংসদ নির্বাচনের তুলনা করার প্রশ্নই ওঠে না। শফিকুল হক, ৭১, ঢাকা। ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচনের জন্য নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, অনেকদিন পর মুক্ত স্বাধীন পরিবেশে নেতাকর্মীরা ঈদের আনন্দ উপভোগ করতে পারছে। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, যেটা বাংলাদেশ অনেকদিন দেখেনি। অনুষ্ঠানে দলের হাজারো নেতাকর্মী অংশ নেন। যে আকাঙ্ক্ষার জন্য আমরা গত 16-17 বছর লড়েছি, যে আকাঙ্ক্ষার জন্য, যে স্বাধীনতার জন্য আমরা লড়েছি, যে গণতান্ত্রিক অর্ডারের জন্য আমরা লড়েছি, জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সংসদ সরকার পরিচালিত হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। প্রতিনিয়ত মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণে মানুষ অপেক্ষা করছে। সুতরাং আজকের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন বিগত বর্ষগুলোর তুলনায়। এইটাই হচ্ছে বাংলাদেশ, এইটাই বাংলাদেশকে এইভাবে রাখতে হবে। ঈদের ছুটির দ্বিতীয় দিনে থিম পার্ক ফ্যান্টাসি কিংডমে ঢল নেমেছে মানুষের। সেই উৎসবকে ঘিরে সেখানে রয়েছে নানা আয়োজন। আমাদের সহকর্মী ফয়সাল রয়্যাল যুক্ত হচ্ছেন সেই খবর নিয়ে। ফয়সাল, ঈদের দ্বিতীয় দিনে মানুষের আগ্রহের এবং বিনোদনের কেন্দ্রগুলোতে অবশ্যই অনেক ভিড় আপনি লক্ষ্য করছেন। একই সাথে একটু জানতেই চাই যে ফ্যান্টাসি কিংডমে নতুন কোনো আয়োজন রেখেছে কিনা ঈদকে সামনে রেখে, এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের অভিযোগ করেছেন কিনা যারা সেখানে এসেছেন। ধন্যবাদ তানিয়া রহমান। আজ ঈদের দ্বিতীয় দিন হিসেবে কিন্তু ফ্যান্টাসি কিংডম বা এই ধরনের যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেই জায়গাগুলোতে কিন্তু সাধারণত মানুষের যে লোক সমাগম সেটি বাড়ে। আজও কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি, যেমনটি আপনি বলছিলেন। আজ কিন্তু প্রায় সকাল থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে মানুষ এখানে রয়েছে। যতটা সময় ঘনিয়ে আসছে ততটা মানুষের দর্শনার্থীদের সমাগম এবং এই ধরনের বিনোদন কেন্দ্রগুলো যারা পছন্দ করেন তারা কিন্তু তাদের পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনদের দিয়ে কিন্তু তারা এই জায়গাগুলোতে তারা চলে আসছেন। এবং এই যে দুপুরের সময়ের দিকে এই সময়
বাড়ানোর সাথে সাথে আমরা দেখছি লোক সমাগম আরও বাড়ছে। টিকিট কেন্দ্রগুলো যদি আপনারা দেখেন, অর্থাৎ আমরা যদি প্রবেশ দ্বারের দিকেই যদি তাকাই, যেখানে প্রচুর পরিমাণে মানুষ রয়েছে এবং টিকিট কেন্দ্রের মধ্যেও আমরা কিন্তু একটি মোটামুটি লম্বা পরিমাণের লাইন দেখতে পাচ্ছি। সেই লাইনগুলো থেকে তারা টিকিট সংগ্রহ করছেন। আজ ফ্যান্টাসি কিংডমের মধ্যে বেশ কিছু তারা অফার এবং ঈদ উপলক্ষে বেশ কিছু আয়োজন তারা রেখেছে, বিভিন্ন ধরনের প্যাকেজ থাকছে এবং এই প্যাকেজগুলোর মধ্যে যেগুলো হচ্ছে ঈদ উপলক্ষে কিছু অন্যান্য সময় থেকে কিছু বেশি পাওয়া যায় এরকম প্যাকেজও কিন্তু থাকবে। সাধারণত একটি ফ্যান্টাসি কিংডমে যখন আমরা সাধারণত প্রবেশ মূল্য 500 টাকা এবং একটি সাধারণ রাইড সহ একটি প্যাকেজে 1200, 1500 মতো এবং 2500 মতো ভিআইপি লাউঞ্জ সহ যে প্যাকেজগুলো থাকে, সেই প্যাকেজগুলোতেও কিন্তু আমরা এখন আজকের দিনে কিছুটা বাড়তি সুযোগ সুবিধা কিন্তু পাওয়া যাওয়ার দেখছি। তারা বলছে এই সেম প্যাকেজের মধ্যেও তারা কিছু বাড়তি রাইড অ্যাড করেছে, যেটা আসলে আজকে যারা দর্শনার্থী রয়েছে, ঈদ উপলক্ষে যারা ঘুরতে এসেছে তাদের বিনোদনের জন্য অন্যতম একটি উপলক্ষ বা উপহার হিসেবে তারা বলছে। এবং এই কম্বো প্যাকেজগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি খুবই ভালো সাড়া কিন্তু পাওয়া যাচ্ছে। ফ্যান্টাসি কিংডমের অন্যতম সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে বহুল পরিচিত যে প্যাকেজটি রয়েছে 1500 টাকার যে প্যাকেজটি, সেই প্যাকেজে সাধারণত যে কটি রাইড পাওয়া যায় আছে, সেখানে 2 থেকে 3টি রাইড মোটামুটি আমরা একটু বেশি বাড়তি দেখতে পাচ্ছি। লোক সমাগম রয়েছে অনেক। এখানকার আমাদের যে কর্তাদের সাথে আমরা কথা হয়েছিল, ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যেহেতু লোক সমাগম ঈদ উপলক্ষে বাড়ে এবং প্রচুর পরিমাণের মানুষ এই সময়ে এই বিনোদন কেন্দ্রগুলোতে তারা বিভিন্ন জায়গায় আসেন, তো এই জন্য তারা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আগে থেকে অনেক জোরদার করেছেন। একদম তাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে আমাদের সরকারি নিরাপত্তা ব্যবস্থা, তাই সেখানেও তারা কিন্তু পুলিশ থেকে শুরু করে তাদের কাছ থেকেও কিন্তু তারা বেশ কিছু সুযোগ সুবিধা তারা নিচ্ছেন, যাতে এই আজ যারা ঘুরতে আসছেন এই ফ্যান্টাসি কিংডমে তারা যাতে তাদের আনন্দের সময়টুকু যাতে। ফয়সাল রয়েল, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা বিনোদনের খবর জানবার জন্য আবারও ফিরে আসবো আপনার কাছে। নরসিংদীর পলাশে চোর সন্দেহে একজনকে পেটানোর প্রতিবাদ করা নিয়ে 2 গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে মারা গেছে 2 ভাই। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ, তবে এখনও মামলা দায়ের হয়নি। সোমবার রাত 10টার দিকে এই সংঘর্ষ বাধে। মোবারক হোসেনের তথ্যছবিতে বিস্তারিত। পলাশের পাশাপাশি গ্রাম ভাগদি ও কর্ততৈল। সোমবার সকালে চোর সন্দেহে কর্ততৈল এলাকার তরুণ হিমেলকে পেটায় ভাগদি গ্রামের একটি গ্রুপ। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্ততৈল এলাকার 2 ভাই রাকিব ও সাকিবের নেতৃত্বে এ ঘটনার প্রতিবাদ করা হয়। সন্ধ্যার দিকে তারা গ্রামের কয়েকজনকে নিয়ে এ ঘটনার মীমাংসার জন্য ভাগদি এলাকায় যান। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, তারা ভাগদিতে যাওয়ার কিছুক্ষণের মধ্যে গ্রামের ডাকাত পড়ার ঘোষণা দিয়ে রাকিব ও সাকিবের ওপর হামলা করলে 2 গ্রুপের সংঘর্ষ বেঁধে যায়। তারপর অতিরিক্ত হামলা, ওরা পিছন দিক থেকে এসে শুরু করছে। আমরা কিছু লোক দৌড়ে এসে পড়ছে, ওরা 2 মেয়ে ওই ঘটনাস্থলে খুব খাইছে। যা আছে অস্ত্র যা আছে তাকে কোবাইতেছে। কোবানোর পরে সেখানে তার ছোট ভাই দৌড়ে যায়। ছোট ভাই যাওয়ার পরে সে বলছে আমার ভাইরে তো তোমরা মাইরো না। সে উপরে পড়ছে, উপরে পড়ার পরে তার ছোট ভাইরেও কোবাইছে। এ সময় গুরুতর আহত হন সাকিব ও রাকিব। তাদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাকিব, আর ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যান রাকিব। সাকিবকে আমরা মৃত অবস্থায় পেয়েছি এবং রাকিবের অবস্থা গুরুতর ছিল। তাকে আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেলে রেফার করি, কিন্তু ঢাকা মেডিকেলে সে পৌঁছাতে পারেনি। স্বজনরা আরও জানান, রাকিব সাকিবের বাবা মা ঘটনাস্থলে গেলে তাদের ওপরেও হামলা করে বাগদি গ্রামের সহিংস গ্রুপটি। আহত অবস্থায় তাদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সারে গ্রামের মানুষ বয়ে সবসময় আতঙ্ক, তাই কেউ করে ছুটাইতে অন্ত গেছে না। ইয়ার পরে এই 2 ভাইয়ের বাপ মা গেছে, বাপ মা যাওয়ার পরে বাপ মারেও মারছে। এ নিয়ে পুলিশ জানিয়েছে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে। কর্তারতোল গ্রামের লোকজন এই ভিকটিম পক্ষ লোকজন নিয়ে যখন বাগদি গ্রামে আসছে, তাকে মারপিট করেছে কেন জিজ্ঞাসাবাদ করছে, তখন বাগদি গ্রামের লোকজন মাইকিং করে সন্ধ্যার সময় যে ডাকাত পড়েছে বলে তাদেরকে বেদম মারপিট করে কোপায়। তারা গুরুতর জখম অবস্থা হয়। তাৎক্ষণিক আমি সংবাদ পাই, সংবাদে পুলিশ তখন ওখানে ঘটনাস্থলে প্রেরণ করি। এর আগে কর্ততৈল গ্রামে যান নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান মিয়া। নিহত 2 ভাইয়ের স্বজনদের সাথে কথা বলেন তিনি। হাসিবা আলী বর্ণা, 71। খাস জমিতে ধান শুকানোর খলা তৈরিকে কেন্দ্র করে সুনামগঞ্জের শান্তিগঞ্জের রাঘুনাথপুরে 2 গ্রামে 2 পক্ষের সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী জানান, রাঘুনাথপুর গ্রামের খাস জমিতে আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের একাধিক পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সকালে রাঘুনাথপুর মসজিদের সামনে ধান শুকানোর খলা তৈরি নিয়ে গ্রামের মুক্তার আলী, আব্দুল খালেক পক্ষের লোক ও শাহ আলমের পক্ষের লোকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষ
সংঘর্ষে রূপ নেয়। খণ্ডব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দ্বিতীয় দফায় মিয়ানমারের ত্রাণ সামগ্রী এবং উদ্ধারকারী দল পাঠিয়েছে বাংলাদেশ। সোমবার দুপুরে চিকিৎসক সহ 55 জনের একটি দল বিমান এবং সেনাবাহিনীর 3টি বিমান নিয়ে ঢাকা ছেড়ে গেছে। এবারের পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে 15 টন বিভিন্ন ধরনের খাবার, পাশাপাশি রয়েছে ওষুধও। মঙ্গলবার দুপুরে মিয়ানমারের উদ্দেশ্যে উদ্ধারকারী দল ঢাকা ছাড়ার আগে এই সম্পর্কে ব্রিফ করে সশস্ত্র বাহিনী। তারা জানান, মিয়ানমারের এই দুর্দিনে পাশে আছে বাংলাদেশ। মিয়ানমারের প্রয়োজন অনুযায়ী দরকার হলে আরও উদ্ধারকারী দল ও খাদ্য সামগ্রী পাঠানো হবে। মিয়ানমারের সাম্প্রতিক ভূমিকম্পে সহায়তার জন্য এর আগেও ত্রাণ পাঠিয়েছে সশস্ত্র বাহিনী। 55 সদস্য বিশিষ্ট বাংলাদেশ সহায়তাকারী দল সেনাবাহিনীর কর্নেল মোহাম্মদ শামীম ইফতেখারের নেতৃত্বে মিয়ানমারের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান ও জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করবে। 34 সদস্য বিশিষ্ট উদ্ধারকারী দলের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর 21 জন, নৌবাহিনীর 2 জন, বিমান বাহিনীর 1 জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 10 জন সদস্য রয়েছেন। এছাড়াও 21 সদস্য বিশিষ্ট চিকিৎসা সহায়তা দলের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর 10 জন, নৌবাহিনীর 1 জন, বিমান বাহিনীর 2 জন এবং অসামরিক 8 জন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স রয়েছেন।